মোহনগড় গ্রাম, যেখানে ধীরে ধীরে রাত নেমে আসছে। আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। সবাই তাদের কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে। রাত ক্রমেই অন্ধকার হচ্ছে। চারদিকে গ্রামে নেমে এসেছে এক অদ্ভুত শুনশান নীরবতা। কিছুক্ষণ পর সবাই জড়ো হলো মনোজ চাওয়ালার দোকানে। সেখানে বসে আছেন গোপাল দাদু, সুমন আর রাজু। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরে দাদু, আমাদের গ্রামের পাশের জঙ্গলের অনেক গল্প আমি শুনেছি, অনেক কিস্সা শোনা যায় ওটা। আপনি তো আগে প্রায়ই ওই জঙ্গল দিয়ে আসতেন, আপনারও নিশ্চয়ই কিছু ঘটেছে, বলুন না। কি বলবো বাপু, আমার সাথে ওই জঙ্গলে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একটা ঘটনা আজও মনে পড়লে ভয় পাই। আজ তোমাদের সেইটাই শোনাই। প্রায় ৩৪ বছর আগের ঘটনা। আমি পাশের গ্রাম থেকে ফিরছিলাম। রাত তখন অনেক হয়েছে। জঙ্গলের পথ দিয়ে আসছিলাম। আমি দ্রুত বাড়ি ফিরতে চাইছিলাম, কিন্তু কাঁচা রাস্তা হওয়ায় দ্রুত হাঁটতে পারছিলাম না। ঘোর অন্ধকারে কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ কানে আসছিল, তবুও ভয় পাইনি, কারণ ওই পথে বহুবার এসেছি। জঙ্গলের মাঝামাঝি পৌঁছলে দেখি আমারই গ্রামের অরুণ গাছের পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরে অরুণ, ভালোই হলো, তোকে পেলাম, একসাথে গেলে পথ ভালো কেটে যাবে। তখন অরুণ বলল, কিছু না দাদু, আমিও গ্রামেই যাচ্ছিলাম, আপনাকে দেখে দাঁড়ালাম। চলুন না, আজ জঙ্গলের মাঝপথ দিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু আমি তাকে মানা করলাম, কারণ ওই মাঝপথে অনেক বিপদ থাকে, জঙ্গলি জন্তু, সাপ, বিচ্ছুর মতো বিষাক্ত প্রাণী। কিন্তু সে বারবার জেদ করতে লাগলো। আমি ভাবলাম, এই কি হলো ওর, এমন শুনশান পথে যেতে এত আগ্রহী কেন? আপনার গলায় এই তাবিজ কেন? খুলে ফেলুন। এসব অন্ধবিশ্বাস, এগুলো কিছুই কাজ করে না। আমি তার কথা শুনলাম না, কিন্তু সে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। মৃত্যুর পর কত ভালো লাগে জানেন কাকা? তার কথা শুনে আমার বুক কাঁপতে লাগলো। হঠাৎ আমার চোখ পড়ল তার চোখের দিকে। আলো অন্ধকারে লাল জ্বলে উঠেছিল সেগুলো। তাও আমি ভাবলাম হয়তো অসুস্থ হয়ে গেছে। আরও কিছু দূর এগোনোর পর চাঁদের হালকা আলো গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ছিল। আমি পরিবেশ হালকা করার জন্য গ্রামের কিছু গল্প শুরু করলাম, কিন্তু তখনই আমার চোখ পড়ল তার পায়ের দিকে। তার পা উল্টো দিকে মাখানো। আমি বুঝলাম আজ আমার প্রাণ সংকট। আমি চুপচাপ দৌড়াতে শুরু করলাম, কিন্তু অরুণও আমার পেছনে দৌড়াতে লাগলো। হঠাৎ তার জায়গায় এক ভয়ঙ্কর নারী সত্তা দাঁড়িয়ে গেল। থেমে যাও, পালিও না, নাহলে মরবে, থেমে যাও। ওকে দেখে আমার রক্ত হিম হয়ে গেল। সবাই শিউরে উঠল। গোপাল দাদুর কথা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। বাপু, আমি বুঝে গিয়েছিলাম ওটা কোনো শয়তানি ছায়া ছিল বা কোনো ভটকাটা আত্মা। আমার গ্রামের কারো রূপ ধরে আমাকে ধোঁকা দিতে এসেছিল, আমাকে মাঝ জঙ্গলে নিয়ে যেতে চাইছিল, তাবিজ খোলাতে চাইছিল। আমি শক্ত করে তাবিজটা হাতে ধরলাম, কারণ এটাই আমাকে এখনো বাঁচিয়ে রেখেছিল। যদি ভুল করে তার সাথে জঙ্গলের ভেতরে ঢুকে যেতাম, আজ আমি বেঁচে থাকতাম না। তারপর দাদু, আপনি এমন ভয়ঙ্কর শক্তি থেকে বাঁচলেন কিভাবে? কি বলবো বাপু, ভয় আমার খারাপ অবস্থা, তবু সাহস জুগিয়ে হাঁটতে থাকলাম। ছায়াটা কখনো গাছের উপর, কখনো আকাশে ভেসে উঠছিল, আমাকে ভয় দেখাচ্ছিল যাতে আমি থেমে যাই। অবশেষে জঙ্গল পেরিয়ে গ্রামের বাইরে এক দেবস্থান চোখে পড়ল। আমি প্রাণপণে সেদিকে দৌড়ে ঢুকে পড়লাম। তারপর আর চলার শক্তি ছিল না, মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। সকালে যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি নিজের বাড়িতে শুয়ে আছি। পরিবারের সবাই পাশে বসে আছে। আমার শরীর জ্বরে পুড়ছিল। সবাই জানতে চাইছিল রাতে কি ঘটেছিল, কিন্তু আমি কিভাবে বলবো? তখন পরিবার জানালো, সকালে কিছু গ্রামবাসী আমাকে অজ্ঞান অবস্থায় ওই দেবস্থানে পেয়েছিল। তারাই আমাকে বাড়িতে নিয়ে আসে। দেবস্থানের শক্তিই আমাকে বাঁচিয়েছিল। তারপর থেকে আমি আর কখনো ওই পথে রাতে আসিনি। সত্যি বাপু। যাই হোক, রাত অনেক হলো, চলো এবার আমরা সবাই বাড়ি যাই। হ্যাঁ দাদু, ঠিক বলেছেন। সেই আত্মা আপনাকে মারতে এসেছিল, কিন্তু দেবতার শক্তি আপনাকে বাঁচিয়েছে। আমাদেরও এমন শক্তি থেকে সাবধান থাকতে হবে। দাদু, আরেক কাপ চা হোক। আজ এত দারুণ ঘটনা শোনালেন, তাই এক কাপ চা আমার তরফ থেকেও পান। তারপর সবাই আনন্দে চা খেলো আর হেসে হেসে নিজেদের বাড়ি চলে গেল। তো বন্ধুরা, যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এমন আরও গল্প আমি তোমাদের কাছে নিয়ে আসব। ধন্যবাদ।